দিনের আলো ফুটিবার সঙ্গে সঙ্গেই কিল্লাঘাটে মহা হইচই আরম্ভ হইয়া গিয়াছে। কুমার কম্পন ফিরিয়া আসিয়াছে। গোলাকৃতি খেয়ার তরিগুলি ঝড়ের তাড়নে ছত্রভঙ্গ হইয়া গিয়াছিল, কিন্তু ডুবিয়া যায় নাই। তাহারা ঘাটে ফিরিয়া আসিয়াছে। কুমার কম্পনদেব ঘাটে দাঁড়াইয়া দেখিতেছিলেন কলিঙ্গের ৩টি বহিত্র নদীমধ্যস্থ বিভিন্ন চরে আটকাইয়া বেসামাল ভঙ্গিতে দাঁড়াইয়া আছে। যদিও মানুষগুলোকে দেখা যাইতেছে না, তবু আশা করা যায় তাহারা বাঁচিয়া আছে। বাঁচিয়া থাকিলে তাহাদের উদ্ধার করা প্রয়োজন। সর্বাগ্রে কলিঙ্গের ২ রাজকন্যার সন্ধান লওয়া কর্তব্য। কম্পনদেব আদেশ দিলেন, চক্রাকৃতি ডিঙাগুলি লইয়া মাঝিরা অর্ধমজ্জিত বহিত্রগুলির দিকে চলিল। সর্বশেষ ডিঙাতে স্বয়ং কম্পনদেব উঠিলেন। সকলের পশ্চাতে কম্পনদেবের ডিঙা যাইতেছিল। তিনি ডিঙার মধ্যস্থলে দাঁড়াইয়া এদিক ওদিক চাহিয়াতেছিলেন। সহসা তাহার চোখে পড়িল পাশের দিকের দ্বীপাকৃতি একটি চরের ওপর ২টি মনুষ্যমূর্তি পড়িয়া আছে। তিনি আরও ভালো করিয়া দেখিলেন, হ্যাঁ, সৈকতলীন মনুষ্যদেহই বটে, কিন্তু জীবিত কি মৃত বলা যায় না। একটির দেহে দেখে মনে হয় সে নারী। কম্পনদেব মাঝিকে সেই দিকে ডিঙা ফিরাইতে বললেন। দ্বীপে নামিয়া কম্পনদেব নিঃশব্দে মূর্তি দুটির দিকে নিকটবর্তী হইলেন। একটি নারী, অন্যটি পুরুষ। পরস্পর হইতে ৩-৪ হস্ত অন্তরে শুইয়া আছে, কিন্তু মৃত নয়। নিঃশ্বাস প্রশ্বাসের ছন্দে দেহের সঞ্চালনা লক্ষ্য করা যায়। হয় মূর্ছিত, নয় নিদ্রিত। কম্পনদেব নিষ্পলক নেত্রে যুবতীর ঘুমন্ত মুখের পানে চাহিয়া রহিলেন। তিনি রাজপুত্র, সুন্দরী যুবতী তাহার কাছে নূতন নয়, কিন্তু এই ভূমিশয়ান যুবতীর মুখে এমন একটি দুর্নিবার চম্বক শক্তি আছে যে বিমূঢ় হইয়া চাহিয়া থাকিতে হয়। কম্পনদেব যুবতীর প্রতি আকৃষ্ট হইয়া মনে মনে বিচার করিলেন, এ নিশ্চয়ই কলিঙ্গের প্রধানা রাজকন্যা, বিজয়নগরের ভাবী রাজবধূ। কম্পনদেব বোধ করি কলিঙ্গদেশিয়া বারাঙ্গনাদের কুহক ভরা রূপ লাবণ্যের সহিত ইতিপূর্বে পরিচিত ছিলেন না। তাহার সর্বাঙ্গ দিয়া ঈর্ষা মিশ্রিত অভিপ্সার শিহরণ বহিয়া গেল। আরও কিছুক্ষণ নিদ্রিতাকে পর্যবেক্ষণ করিয়া তিনি বলার মধ্যে শব্দ করিলেন। অমনি বিদ্যুৎমালার চক্ষু দুটি খুলিয়া গেল। অপরিচিত পুরুষ দেখিয়া তিনি বসন সংবরণপূর্বক উঠিয়া বসিলেন। উষাকালে তিনি আবার তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছিলেন। অর্জুনও ঘুমাইয়া পড়িয়াছিল। অর্জুনের ঘুম কিন্তু ভাঙিল না। সারা রাত্রি জাগরণের পর সে গভীরভাবে ঘুমাইয়া পড়িয়াছে। বিদ্যুৎমালা এবার কুমার কম্পনদেবের দিকে চক্ষু তুলিয়াই আবার চক্ষু নত করিলেন। এই পরমকান্তি যুবকের চোখের দৃষ্টি ভালো নয়। বিদ্যুৎমালা ঈষৎ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করিলেন, আপনি কে? কম্পনদেব বলিলেন, আমি রাজভাতা কুমার কম্পনদেব, ঝর্জা বিধ্বস্তদের খোঁজ নিতে বেরিয়েছি। আপনি কে? আমি কলিঙ্গের রাজকন্যা বিদ্যুৎমালা। কম্পনদেব অর্জুনের দিকে কটাক্ষপাত করিয়া বলিলেন, এ ব্যক্তিকে? বিদ্যুৎমালা বলিলে, আমি ঝড়ের আঘাতে নৌকা থেকে জলে পড়ে গিয়েছিলাম, ডুবে যাচ্ছিলাম, উনি আমাকে উদ্ধার করেছেন। ওর নাম অর্জুন বর্মা। নিদ্রার মধ্যেও নিজের নাম অর্জুনের কর্ণে প্রবেশ করিয়াছিল। সে এক লাফে উঠিয়া দাঁড়াইল। কম্পনদেবকে দেখিয়া বলিল, কে? কম্পনদেব কুঞ্চিত চক্ষে তাহাকে নিরীক্ষণ করিলেন, উত্তর দিলেন না। তারপর বিদ্যুৎমালার দিকে ফিরিলেন। সারা রাত্রি আপনি এবং এই ব্যক্তি দ্বীপেই ছিলেন? হ্যাঁ। ভালো, এবার ডিঙায় উঠুন। বিদ্যুৎমালা উঠিয়া দাঁড়াইলেন। তাহার চক্ষে সহসা ব্যাকুলতার ছায়া পড়িল। তিনি বলিলেন, কিন্তু কঙ্কনা?
আমাদের নৌকা কি ডুবে গিয়েছে? কম্পনদেব বললেন, না, একটি নৌকাও ডোবেনি। কঙ্কনা কে? আমার ভগিনী মণিকঙ্কনা। তিনি নিশ্চয়ই ময়ূরপঙ্খী নৌকাতেই আছেন। আসুন, প্রথমে আপনাকে সেখানে নিয়ে যাই। বিদ্যুৎমালা ডিঙায় উঠিলেন। কুমার কম্পন একটু চিন্তা করিয়া অর্জুনের দিকে শির সঞ্চালন করিলেন। অর্জুন ডিঙায় উঠিল। তখন কম্পনদেব স্বয়ং ডিঙায় আরোহণ করিয়া স্রোতের মুখে নৌকা চালাইবার আদেশ দিলেন। সূর্য আরও উপরে উঠিয়াছে। নদীর বুকে যে সামান্য বাষ্প আবরণ জমিয়াছিল তাহা অন্তর্হিত হইয়াছে। নৌকা তিনটি স্পষ্ট দেখা যাইতেছে। প্রথমেই ময়ূরপঙ্খী নৌকা নিমজ্জিত চরে অবরুদ্ধ হইয়া উৎকণ্ঠ ময়ূরের ন্যায় দাঁড়াইয়া আছে। চারিদিকে জল। ইতিমধ্যে একটি ডিঙা তার নিকট পৌঁছিয়াছে, কিন্তু ময়ূরপঙ্খীর পাটাতনে মানুষ দেখা যাইতেছে না। কুমার কম্পনের ডিঙা ময়ূরপঙ্খীর গায়ে গিয়া ভিড়িল। কুমারী বিদ্যুৎমালা শীর্ণ কণ্ঠে ডাকিলেন, কঙ্কনা! খোলের ভিতর হইতে আলুথালু বেশে মণিকঙ্কনা বাহির হইয়া আসিল। বিদ্যুৎমালাকে দেখিয়া দুই বাহু প্রসারিত করিয়া চিৎকার করিয়া উঠিল, মালা, তুই বেঁচে আছিস? বিদ্যুৎমালা টলিতে টলিতে ময়ূরপঙ্খীর পাটাতনে উঠিলেন। দুই ভগিনী পরস্পর কণ্ঠলগ্না হইলেন। তারপর গলদশ্রু নেত্রে রই ঘরে নামিয়া গেলেন। রাজপুরীতে যাইতে হইবে, আবার বেশবাস পরিবর্তন করিয়া রাজকন্যার উপযোগী সাজসজ্জা করা প্রয়োজন। ডিঙাতে দাঁড়াইয়া কুমার কম্পন অঙ্গুলি দিয়া সূক্ষ্ম গুম্ফের প্রান্ত আমর্ষণ করিতে লাগিলেন। অর্জুন উপাঙ্গ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। তাহার মনের ভাব বুঝিতে কষ্ট হইল না। রাজপুত্র রূপ দেখিয়া মজিয়াছেন। শোভাযাত্রা করিয়া রাজকন্যারা কিল্লাঘাট হইতে রাজভবন অভিমুখে যাত্রা করিলেন। রাজকন্যাদের হাতির পিঠে উঠিবার অনুরোধ করা হইয়াছিল, তাহারা ওঠেন নাই। দুই বোন পাশাপাশি চতুর্দোলায় বসিয়াছেন। কুমার কম্পন অর্শপৃষ্ঠে চতুর্দোলার পাশে চলিয়াছেন। তাহার দৃষ্টি মুহুর্মুহু রাজকন্যাদের দিকে ফিরিতেছে। রহস্যময় দৃষ্টি। তাহার অন্তর্গ্রহ জল্পনা কেহ অনুমান করিতে পারে না। চতুর্দোলার পশ্চাতে একটি দোলায় রাজবৈদ্য বৃদ্ধ রসরাজ ঔষধের পেটরা লইয়া উঠিয়াছেন। ভাগ্যক্রমে তাহার দেহ অনাহত আছে, কিন্তু অবস্থাগতিকে তিনি যেন একটু দিশেহারা হইয়া পড়িয়াছেন। রসরাজের পেছনে নৌকার নাবিক ও সৈনিকের দল পদব্রজে চলিয়াছে। তাহাদের মধ্যে অর্জুন বর্মাও আছে। সে চলিতে চলিতে ঘাড় ফিরাইয়া এদিক ওদিক দেখিতেছে। সবগুলি মুখই পরিচিত, কিন্তু বলরামকে দেখা যাইতেছে না। অর্জুনের পাশের এক লোকটি হাসিয়া বলিল, বলরাম কর্মকারকে খুঁজছ? ও আসেনি, নৌকা জখম হয়েছে, তাই মেরামতির জন্য বলরাম আর কয়েকজন ছুতোর নৌকাতেই আছে। অর্জুন নিশ্চিন্ত হইল। বিচিত্র নগর শোভা দেখিতে দেখিতে চলিল। শোভাযাত্রার গতি দ্রুত নয়। সম্মুখে 5টি হাতি ও পশ্চাতে অশ্বারোহীর দল তাহার বেগ মর্যাদা সংযত করিয়া রাখিয়াছে। আজ মুরজ মুরলি বাজিতেছে না, থাকিয়া থাকিয়া বিপুল শব্দে তুরি ও পটহ ধ্বনিত হইতেছে, যেন বিজয়ী সৈন্যদল ডঙ্কা বাজাইয়া গৃহে ফিরিতেছে। এই বিশাল নগরের আকৃতি প্রকৃতি সত্যি বিচিত্র। 7টি প্রাকার বেষ্টনীর মধ্যে 6টি পিছনে পড়িয়া আছে, তবু নগর এখনো তাদৃশ্য জনাকীর্ণ নয়। ভূমি কোথাও সমতল নয়। কঙ্করাবৃত পথ কখনো উঠিতেছে, কখনো নামিতেছে, কখনো মকরাকৃতি অনুচ্চ গিরিশ্রেণীকে পাশ কাটাইয়া যাইতেছে। কোথাও অগভীর সংকীর্ণ পয়নলক পথকে খণ্ডিত করিয়া দিয়াছে।
হাঁটু পর্যন্ত জল অতিক্রম করিয়া যাইতে হয়। যেখানে জমি একটু সমতল সেখানেই পথের পাশে পাথরের গৃহ, ফুলের বাগান, আম্রবাটিকা, ইক্ষুক্ষেত। শোভাযাত্রা দেখিবার জন্য বহু নরনারী পথের পাশে সারি দিয়া দাঁড়াইয়াছে। হাস্যমুখী যুবতীরা চতুর্দোলা লক্ষ্য করিয়া লজ্জাঞ্জলি নিক্ষেপ করিতেছে। তারপর আবার অসমতল শিলাবন্ধুর ভূমি, স্বল্প সেচনতুষ্ট জোয়ার-বাজরার দল। ঊর্ধ্বে দেখিলে দেখা যায় দূরে দূরে ৩টি স্তম্ভাকার গিরিশৃঙ্গ। হেমকূট, মতঙ্গ ও মলয়বন্ত আকাশে মাথা তুলিয়া যেন দুরাগত শত্রুর দিকে লক্ষ্য রাখিয়া চলিয়াছে। দিবা ২য় প্রহরের প্রারম্ভে মিছিল এক উত্তুঙ্গ সিংহদ্বারের সম্মুখে উপস্থিত হইল। ইহাই শেষ তোরণ। তোরণের দুই পাশ হইতে উচ্চ পাষাণ প্রাকার নির্গত হইয়া অন্তর্ভুক্ত জমিকে বেষ্টন করিয়া রাখিয়াছে। বিস্তীর্ণ নগরচক্রের ইহা কেন্দ্রস্থিত নাভি। গভীর শব্দে ডঙ্কা ও তুড়ি বাজিতেছে। পথে লোকারণ্য। পথিপার্শ্বস্থ অট্টালিকাগুলির অলিন্দে বাতায়নে চাঁদের হাট। ২ সুন্দরী রাজকন্যাদের দেখিয়া সকলে জয়ধ্বনি করিতেছে। মণিকঙ্কনা ও বিদ্যুৎমালা চতুর্দোলায় পাশাপাশি বসে আছেন। মণিকঙ্কনা সাহসিনী মেয়ে, কিন্তু তাহার বুকও মাঝে মাঝে দুরু দুরু করিয়া উঠিতেছে। বিদ্যুৎমালার আয়ত চক্ষু সম্মুখ দিকে প্রসারিত, কিন্তু তাহার মন আপন অতল গভীরতায় ডুব গিয়েছে। তিনি ভাবিতেছেন, জীবন এত জটিল কেন? বেলা দ্বিপ্রহরে মধ্যদিনের সূর্যকে মাথায় লইয়া শোভাযাত্রা রাজভবনের সম্মুখে উপস্থিত হইল। রাজপুরীর ৭০০ প্রতিহারিণী ও পরিচারিকা সভাগৃহের সম্মুখে সারি দিয়া দাঁড়াইয়াছে। তাহাদের বাম হস্তে চর্ম, দক্ষিণ হস্তে মুক্ত তরবারি। সকলেই দৃঢ়াঙ্গী যুবতী, সুদর্শনা। তাহাদের মধ্যে অল্প সংখ্যক তাতারী যুবকী আছে। পিঙ্গল কেশ ও নীল চক্ষু দেখিয়া চেনা যায়। রাজপুরীতে সভাগৃহ ব্যতীত অন্যত্র পুরুষের প্রবেশ নিষেধ। এই নারীবাহিনী পুরী রক্ষণ করে ও পৌরজনের সেবা করে। চতুর্দোলা রাজসভার স্তম্ভ শোভিত দ্বারের সম্মুখে থামিয়াছিল। কুমার কম্পন অশ্বপৃষ্ঠ হইতে অবতরণ করিলেন। বাদ্যবাদ্য তুমুল হইয়া উঠিল। তারপর সভাগৃহ হইতে মহারাজ দেবরায় বাহির হইয়া আসিলেন। তপ্তকাঞ্চন দেহ, মুখে সৌম্য প্রশান্ত গাম্ভীর্য, পরিধানে পট্টবস্ত্র ও উত্তরীয়, কর্ণে মণিময় কুণ্ডল, বাহুতে অঙ্গদ। যৌবনের মধ্যাহ্নে মহারাজ দেবরায়ের দেহ যেন লাবণ্যচ্ছটা বিকীর্ণ করিতেছে। তিনি একটি হস্ত ঊর্ধ্বে তুলিলেন, অমনি বাদ্যোদ্যম নীরব হইল। কুমার কম্পন বললেন, মহারাজ, এই নে, কলিঙ্গের 2 দেবীকে নদী থেকে উদ্ধার করে এনেছি। 2 রাজকন্যা চতুর্দোলা হইতে নামিয়া রাজার সম্মুখে যুক্ত হস্তা হইলেন। রাজাকে দেখিয়া মণিকঙ্কনার সমস্ত ভয় দূর হইয়াছিল। সে হর্ষোৎফুল্ল নেত্রে চাহিল। বিদ্যুৎমালার মুখ দেখিয়া কিন্তু মনের কথা বোঝা গেল না। রাজা পূর্বে কলিঙ্গ কন্যাদের দেখেন নাই। ভাটের মুখে বিবাহ স্থির হইয়াছিল। তিনি একে একে 2 কন্যাকে দেখিলেন। তাহার মুখের প্রসন্নতা আরো গভীর হইল। আশীর্বাদের ভঙ্গিতে করতল তুলিয়া তিনি বললেন, স্বস্তি। রসরাজা নিজের দোলা হইতে নামিয়াছিলেন। এই সময় তিনি আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইলেন, বলিলেন, জয়স্তু মহারাজ, আমি কলিঙ্গের রাজপৈত্য রসরাজ। কুমারীদের সঙ্গে এসেছি।
কুমারীদের মাতুল অভিভাবক রূপে ওদের সঙ্গে এসেছিলেন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তাই আমি আপনাকে কন্যাদের পরিচয় দিচ্ছি। ইনি কুমারী ভট্টারিকা বেন্ননমালা, ভাবী রাজবধূ। আর ইনি রাজকুমারী মণিকঙ্কনা, ভাবী রাজবধূর সঙ্গিনী রূপে এসেছেন। রাজা বলিলেন, ধন্য। মাতুল মহাশয়কে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আপাতত রাজা পাশের দিকে ঘাড় ফিরাইলেন। ইতিমধ্যে ধননায়ক লক্ষণমল্লভ রাজার পাশে একটু পিছনে আসিয়া দাঁড়াইয়াছেন। ইনি একাধারে রাজ্যের প্রধান সেনাপতি ও মহাসচিব। 50 বছর বয়স্ক দৃঢ় শরীর পুরুষ, অত্যন্ত সাধাসিধা পেশপাশ, মুখ দেখিয়া বিদ্যাবুদ্ধি ও পদমর্যাদার কোনো পরিচয় পাওয়া যায় না। রাজা তাকে বললেন, আর্য লক্ষণ, মান্য অতিথিদের পরিচর্যার ব্যবস্থা করুন। এরা আমাদের কুটুম্ব। অতিথি ভবনে নিয়ে গিয়ে এদের সমুচিত পানাহার বিশ্রামের আয়োজন করুন। যথা আজ্ঞা আর্য। লক্ষণমল্ল করজোড়ে অতিথিদের সম্বোধন করিলেন। আমার সঙ্গে আসতে আজ্ঞা হোক। অতিথি ভবন নিকটেই, সেখানে আপনাদের স্নান, পান, আহার, বিশ্রামের আয়োজন করে রেখেছি। লক্ষণমল্লভ লক্ষ্য করিতেছিলেন যে রসরাজ চোখে ভালো দেখেন না। তিনি তাহার হাত ধরিয়া আগে লইয়া চলিলেন। অতিথিবর্গ তাহাদের পেছনে চলিল। রাজসভা হইতে শতহস্ত দূরে রাজকীয় টঙ্কশালের পাশে প্রকাণ্ড দ্বিভূমক অতিথি ভবন। সেখানে 500 অতিথি এককালে বাস করিতে পারে। ইত্যবসরে রাজপুরী হইতে একটি শক্ত সামর্থ্য দাসী স্বর্ণকলসে জল আনিয়া রাজকুমারীদের পায়ের কাছে ঢালিয়া দিয়াছিল। এই দাসী বিপুল রাজপরিবারের গৃহিণী, 700 প্রতিহারিণীর প্রধানা নায়িকা, নাম পিঙ্গলা। রাজা তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, পিঙ্গলে, কলিঙ্গ কুমারীদের জন্য নূতন প্রাসাদ প্রস্তুত হচ্ছে, এখনো বাসের উপযোগী হয়নি। তুমি আপাতত এদের রাজসভাগৃহের দ্বিতলে নিয়ে যাও। উপস্থিত সেখানেই এরা থাকবেন। পিঙ্গলা একটু হাসিয়া বলিলেন, যথা আজ্ঞা আর্য। পিঙ্গলাকে নূতন করিয়া বলিবার প্রয়োজন ছিল না, কারণ ইতিপূর্বে রাজার আদেশে সে সভাগৃহের দ্বিতলে রাজকুমারীদের জন্য উপযুক্ত বাসস্থান সাজাইয়া গুছাইয়া রাখিয়াছিল। রাজা বোধ করি কুমারীদের শোনাইবার জন্যই এই কথা বলিয়াছিলেন। রাজকীয় সভাগৃহটি দ্বিভূমক। নিম্নতলে সভা বসে, দ্বিতীয় তলে 3টি মহল। একটিতে মহারাজ দিবাকালে বিশ্রাম করেন, দ্বিতীয়টি রাজার পাকশালা। সেখানে 10টি পাচিকা রাজার জন্য রন্ধন করে। নপুংসক কুঞ্চকী পাকশালার দ্বারের পাশে বসিয়া পাহারা দেয়। তৃতীয় মহলটি এতদিন শূন্য পড়িয়াছিল, এখন সাময়িকভাবে নবাগতাদের বাসস্থান নির্দিষ্ট হইয়াছে। রাজা পুনশ্চ বলিলেন, এদের নিয়ে যাও, যথোচিত সেবা করো। দেখো যেন সেবার ত্রুটি না হয়। পিঙ্গলা বলিল, ত্রুটি হবে না মহারাজ, আমি নিজে এদের সেবা করব। ভালো। পিঙ্গলা রাজকুমারীদের স্বাগত সম্ভাষণ করিয়া লইয়া গেল। মহারাজ ভ্রাতার দিকে ফিরিয়া সস্নেহে তাহার স্কন্ধে হস্ত রাখিলেন। কম্পন, কাল থেকে তোমার অনেক পরিশ্রম হয়েছে। যাও, নিজ গৃহে গিয়ে বিশ্রাম করো। কম্পনদেব রস্যকণ্ঠে বলিলেন, আমার কিছু নিবেদন আছে আর্য। রাজা সপ্রশ্ন নেত্রে ভ্রাতার পানে চাহিলেন, তারপর বলিলেন, এসো। 2 ভ্রাতা রাজসভাগৃহে প্রবেশ করিলেন। বহু স্তম্ভযুক্ত রাজসভার আকৃতি নাট্যমণ্ডপের ন্যায়।
3 ভাগে রাজসভাগণের আসন, চতুর্থ ভাগে অপেক্ষাকৃত উচ্চ মঞ্চের ওপর সিংহাসন, পাথরে গঠিত হর্ম্য, কিন্তু পাথর দেখা যায় না। স্তম্ভের গাত্র সোনার তবকে মোড়া, মণিমাণিক্য খচিত স্বর্ণ সিংহাসনটি আয়তনে বৃহৎ। 3-4 জন মানুষ স্বচ্ছন্দে পাশাপাশি বসিতে পারে। সিংহাসনের পাশে সোনার দীপদণ্ড, সোনার পর্ণ সম্পুট, সোনার ভৃঙ্গার, চারিদিকে সোনার ছড়াছড়ি। সেকালে এত সোনা বোধ করি ভারতের অন্যত্র কোথাও ছিল না। রাজসভা গৃহশূন্য, সভাসদেরা স্ব গৃহে প্রস্থান করিয়াছেন। রাজা দেবরায় আসিয়া সিংহাসনের ওপর বসিলেন। তাহার ইঙ্গিতে কুমার কম্পন তাহার পাশে বসিলেন। দুইজনে পাশাপাশি বসিলে দেখা গেল তাহাদের আকৃতি প্রায় সমান। 10 বছর বয়সের পার্থক্যে যতটুকু প্রভেদ থাকে ততটুকুই আছে। এই সাদৃশ্যের সুযোগ লইয়া মহারাজ দেবরায় একটু কৌতুক করিতেন। বিদেশ হইতে কোনো নবাগত রাষ্ট্রদূত আসিলে তিনি নিজে সভায় না আসিয়া ভ্রাতাকে পাঠাইয়া দিতেন। রাষ্ট্রদূতেরা চোখে না দেখিলেও রাজার কীর্তিকলাপের কথা জানিতেন। তাহারা কুমার কম্পনকে রাজা মনে করিয়া সবিস্ময়ে ভাবিতেন, এত অল্প বয়সে রাজা, এমন কীর্তিমান। উভয়ে উপবিষ্ট হইলে রাজা ভ্রূ তুলিয়া ভ্রাতাকে প্রশ্ন করিলেন। কুমার কম্পন তখন ধীরে ধীরে বিদ্যুৎমালা ও অর্জুন বর্মার কথা বলিতে আরম্ভ করিলেন। অর্জুন বর্মা নদী হইতে বিদ্যুৎমালাকে উদ্ধার করিয়াছিল। দুইজনে নির্জন দ্বীপে রাত্রি কাটাইয়াছেন, পাশাপাশি শুইয়া ঘুমাইয়াছেন। কুমার কম্পন একটু শ্লেষ দিয়া, একটু রং চড়াইয়া সব কথা বলিতে লাগিলেন। শুনিতে শুনিতে রাজার ললাট মেঘাচ্ছন্ন হইল। বিবৃতির মাঝখানে লক্ষণমল্লভ একসময় আসিয়া সিংহাসনের পাদমূলে গালিচার ওপর বসিলেন এবং কোনো কথা না বলিয়া নতমস্তকে কুমার কম্পনের সমস্ত কথা শুনিতে লাগিলেন। কুমার কম্পন তাহার আবির্ভাবে একটু ইতস্তত করিয়া আবার বলিয়া চলিলেন, লক্ষণমল্লভ ও কুমার কম্পনের মধ্যে ভালোবাসা নাই। দুইজনেই দুইজনকে আঁট চক্ষে দেখেন, কিন্তু লক্ষণমল্লভ রাজ্যের মহাসচিব, তাহার কাছে রাজকীয় কোনো কথাই গোপনীয় নয়। কুমার কম্পন বিবৃতি শেষ করিয়া বলিলেন, মহারাজ, আমার বার্তা নিবেদন করিলাম, এখন আপনার অভিরুচি। তারপর লক্ষণমল্লভের দিকে বক্র কটাক্ষপাত করিয়া বলিলেন, আমার বিবেচনায় এ কন্যা বিজয়নগরের রাজবধূ হবার যোগ্য নয়। রাজা ক্ষণিক নীরব থাকিয়া বলিলেন, তুমি যাও, বিশ্রাম করো গিয়ে। কুমার কম্পন অভিবাদন করিয়া প্রস্থান করিলেন। নিজের মনোগত অভিপ্রায় না জানাইয়া যতটা বলা যায় তাহা বলা হইয়াছে, আপাতত এই পর্যন্ত থাক। রাজা ও মন্ত্রী পরস্পরের চোখে চোখ রাখিয়া কিছুক্ষণ বসিয়া রহিলেন। তারপর রাজা বলিলেন, আপনি বোধহয় কম্পনের কথা সবটা শোনেননি। লক্ষণমল্লভ বলিলেন, না শুনলেও অনুমান করতে পেরেছি। আপনার কি মনে হয়? লক্ষণমল্লভ বললেন, ঘটনা সত্য বলেই মনে হয়, কিন্তু ইঙ্গিতটা অমূলক। আমি রাজকন্যাকে দেখেছি, আমার মনে কোনো সংশয় নেই। কিন্তু রাজা থামিলেন। লক্ষণমল্লভ বলিলেন, অর্জুন বর্মা নিশ্চয়ই দলের সঙ্গে এসেছে, তাকে প্রশ্ন করা যেতে পারে। রাজা বললেন, সেই ভালো, তাকে ডেকে পাঠান, আমি তাকে প্রশ্ন করব, আপনি তার মুখ লক্ষ্য করবেন। লক্ষণমল্লভ ঘাড় নাড়িয়া সায় দিলেন, তারপর বাম হস্ত দিয়া দক্ষিণ করতলে তালি বাজাইলেন। সঙ্গে সঙ্গে মঞ্চের পাশের দিক হইতে একজন রক্ষী আসিয়া
সিংহাসনের সম্মুখে রূপার ভল্ল নামাইয়া নতজান হইল। মন্ত্রী বলিলেন, রাজকন্যাদের সঙ্গে যারা এসেছে তাদের মধ্যে একজনের নাম অর্জুন বর্মা। অতিথিশালা থেকে তাকে এখানে নিয়ে এসো। রক্ষী ভল্ল হস্তে উঠিয়া দাঁড়াইল। মন্ত্রী পুনশ্চ বলিলেন, বেঁধে আনতে হবে না, সমাদর করে নিয়ে আসবে। রক্ষী বলিল, যথা কার্য। রাজা বলিলেন, আমি বিরাম গৃহে যাচ্ছি, সেখানে তাকে পাঠিয়ে দিও। রক্ষী বলিল, যথা আজ্ঞা মহারাজ। অতিথি ভবনের বহু সংখ্যক পরিচারক নবাগতদের সেবার ভার লইয়াছিল। প্রথমে অতিথিরা শীতল তক্র পান করিয়া পথশ্রম দূর করিলেন, তারপর স্নান ও আহার। অতিথিরা অধিকাংশই আমিষাশী। বহু সংখ্যক মৎস্য ও মাংসাদি সহযোগে রটিকা ও ঘৃতপক্ক তণ্ডুল গ্রহণ করিলেন। রসরাজ নিরামিষ খাইলেন, তাহার জন্য বিশেষ ব্যবস্থা। দধিমণ্ড, ক্ষীর, ফলমূল ও মিষ্টান্নের ভাগই অধিক। প্রচুর আহার করিয়া সুবাসিত তম্বুল চর্বণ করিতে করিতে সকলে অতিথি ভবনের দ্বিতলে উপনীত হইল। দ্বিতলে সারি সারি অসংখ্য প্রকোষ্ঠ, প্রকোষ্ঠগুলিতে শুভ্র শয্যা বিস্তৃত। অতিথিগণ পরম আরামে সুকোমল শয্যায় লম্বমান হইলেন। অর্জুন বর্মা একটি প্রকোষ্ঠে উপাধান মাথায় দিয়া শয়ন করিয়াছিল। উপাধান হইতে স্নিগ্ধ শীতল উষিরের গন্ধ নাকে আসিতেছে। উদর তৃপ্তিদায়ক খাদ্য পানীয়ে পরিপূর্ণ। মস্তিষ্কে নূতন কোনো চিন্তা নাই। অর্জুন বর্মা চক্ষু মুদিত করিয়া রহিল। ক্রমে তাহার নিদ্রাকর্ষণ হইল। সহসা তন্দ্রার মধ্যে নিজের নাম শুনিয়া অর্জুন বর্মার ঘুমের নেশা ছুটিয়া গেল। সে চক্ষু মেলিয়া দেখিল, প্রকোষ্ঠের দ্বার মুখে এক ভল্লধারী পুরুষ দাঁড়াইয়া আছে। অর্জুন বর্মা তড়িতে উঠিয়া বসিল। রক্ষী দোপাট্টা দাড়ির মধ্যে হাসিয়া প্রশ্ন করিল, মহাশয়ের নাম কি অর্জুন বর্মা? অর্জুন বলিল, হ্যাঁ, কি প্রয়োজন? রক্ষী বলিল, মহারাজ আপনাকে স্মরণ করেছেন, আসতে আজ্ঞা হোক। অর্জুন বিস্মিত হইল। মহারাজ তার ন্যায় নগণ্য ব্যক্তিকে কেন স্মরণ করিলেন ভাবিয়া পাইল না। সে গাত্রোত্থান করিয়া বলিল, চলো। অতিথিশালা হইতে নামিয়া অর্জুন রক্ষীর সঙ্গে রাজসভার দিকে চলিল। আকাশে এখন সূর্য পশ্চিমে ঢলিয়াছে, কিন্তু এখনো বাতাস উত্তপ্ত। পৌরজন গৃহচ্ছায়া ছাড়িয়া বাহির হয় নাই। জনশূন্য পুরভূমি দিয়া যাইতে যাইতে রক্ষী জিজ্ঞাসা করিল, রাজাকে কিভাবে অভিবাদন করতে হয় আপনি জানেন তো? অর্জুন দাঁড়িয়েই পড়িল। সে কখনো রাজদরবারে যায় নাই। মাথা নাড়িয়া বলিল, না, জানি না। রক্ষী বলিল, চিন্তা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। সে মাটিতে ভল্ল রাখিয়া রাজবন্দনার প্রক্রিয়া দেখাইল। দুই হাত জড়ো করিয়া মাথার উপর ঊর্ধ্বে তুলিল। কোটি হইতে ঊর্ধ্বাঙ্গ সম্মুখে অবনত করিল। তারপর খাড়া হইয়া হাত নামাইল। বলিল, রাজাকে এইভাবে অভিবাদন করতে হয়, পারবেন? অর্জুন অনুরূপ প্রক্রিয়া করিয়া দেখাইল। নতুনত্ব থাকিলেও এমন কিছু শক্ত নয়। রক্ষী তুষ্ট হইয়া বলিল, অতিই হইবে। সভাগৃহের দ্বিতলে উঠিবার সোপান সম্মুখে শত্রুহস্তা দুইটি তরুণী প্রহরিণী দাঁড়াইয়া। পুরুষ প্রহরীর অধিকার শেষ হইয়া এখান হইতে স্ত্রী প্রহরীর এলাকা আরম্ভ হইয়াছে। রাজকক্ষটি আকারে যেমন বৃহৎ, উচ্চ দিকে তেমনি গোলাকৃতি ছাদযুক্ত। মুসলমান স্থাপত্যের প্রভাবে ভবন শীর্ষে গম্বুজ রচনার রীতি প্রচলিত হইয়াছিল। দেওয়ালগুলি পুরু রেশমে কানাত দিয়া আবৃত। তাহার ফলে কক্ষটি দ্বিপ্রহরেও
ঈষৎ ছায়াচ্ছন্ন ও নিরুত্তাপ হইয়া আছে। কক্ষের মধ্যস্থলে মণিমুক্তা জড়িত মর্মর পালঙ্কে মহারাজ দেবরায় অর্ধশয়ান রহিয়াছেন। পায়ের কাছে মেঝে বসিয়া পিঙ্গলা পান সাজিতেছে এবং মৃদুকণ্ঠে রাজাকে নবাগতা কলিঙ্গ কুমারীদের কথা শুনাইতেছে। রাজকুমারীরা স্নানাহার সম্পন্ন করিয়া বিশ্রাম করিতেছেন। কন্যা দুটি যেমন সুন্দরী তেমনি শিলাবতী। প্রথমটি একটু গম্ভীর প্রকৃতির, দ্বিতীয়টি সরলা হাস্যময়ী। পিঙ্গলা সোনার তাম্বুল কলঙ্ক দুই হাতে রাজাকে ধরিল। রাজা একটি পান তুলিয়া মুখে দিলেন, বলিলেন, তুমি পান নাও, আর্য লক্ষণকেও দাও। লক্ষণমল্ল পানের বাটা লইয়া নিজের সম্মুখে রাখিলেন। তারপর সংকুলা হইয়া নিপুণ হস্তে সুপারি কাটিতে লাগিলেন। পিঙ্গলা বাটা হইতে একটি পান লইয়া মুখে পুরিল। এই সময় অর্জুন বর্মা দ্বারের নিকট আসিয়া দাঁড়াইল এবং শিক্ষানুযায়ী যুগ্ম বাহু তুলিয়া রাজাকে বন্দনা করিল। রাজা তাহাকে কক্ষের মধ্যে আহ্বান করিলেন। সে আসিয়া পালঙ্কের সমীপে ভূমির ওপর পা মুড়িয়া বসিল। তাহার মেরুদণ্ড ঋজু হইয়া রহিল। দেহভঙ্গিতে দীনতা নাই, আবার ঔদ্ধত্যও নাই। রাজা পিঙ্গলাকে ইঙ্গিত করিলেন, সে পাশের একটি কানাদ ঢাকা দ্বার দিয়া বাহিরে চলিয়া গেল। কক্ষে রহিলেন রাজা, লক্ষণমল্লব এবং অর্জুন বর্মা। লক্ষণমল্লব সংকুলায় কুচকুচ শব্দে সুপারি কাটিতেছেন, যেন অন্য কিছুতেই তাহার মন নাই। রাজা নিবিষ্ট চক্ষে অর্জুনকে দেখিলেন। তারপর শান্ত কণ্ঠে বলিলেন, তোমার নাম অর্জুন বর্মা? অর্জুন ইতিপূর্বে দূর হইতে মহারাজ দেবরায়কে একবার দেখিয়াছিলেন। এখন মুখোমুখি বসিয়া সে তাহার পরিপূর্ণ অনুভব উপলব্ধি করিল। রাজা দেখিতে শান্তশিষ্ট, কিন্তু তাহার একটি বজ্রকঠিন ব্যক্তিত্ব আছে। অর্জুন যুক্ত করে বলিল, আজ্ঞা মহারাজ। রাজা বলিলেন, তুমি ক্ষত্রিয়? রাজকন্যাদের নৌকায় যোদ্ধারূপে এসেছ? অর্জুন বলিলেন, আমি রাজকন্যাদের সঙ্গে কলিঙ্গ থেকে আসিনি মহারাজ। রাজা ঈষৎ বিস্ময়ে বলিলেন, সে কি রকম? অর্জুন তখন গুলবর্গা ত্যাগের বিবরণ বলিল। রাজা শুনিলেন। লক্ষণমল্ল সংকুলা থামাইয়া অর্জুনের মুখের ওপর সন্ধানী চক্ষু স্থাপন করিলেন। বিবৃতি শেষ হইলে রাজা বলিলেন, চমকপ্রদ কাহিনী। তোমার পিতার নাম কি? অর্জুন বর্মা বলিলেন, আমার পিতার নাম রাম বর্মা। রাজা এবার মন্ত্রীর দিকে অলসভাবে চক্ষু ফিরাইলেন। লক্ষণমল্লবের সংকুলা আবার সচল হইল। রাজা বলিলেন, ভালো সংবাদ পেয়েছি। কাল ঝড়ের সময় তুমি রাজকন্যাদের নদী থেকে উদ্ধার করেছিলে। তুমি উত্তম সন্তরক। কিভাবে রাজকুমারীদের উদ্ধার করিলে আমাকে শোনাও। রাজার এই জিজ্ঞাসার মধ্যে অর্জুন কোনো কূট উদ্দেশ্য দেখিতে পাইল না। সে সরলভাবে রাজকন্যা উদ্ধারের বৃত্তান্ত বলিল। নিজের কৃতিত্ব যথাসম্ভব লঘু করিয়া বলিল। রাজা ও মন্ত্রী তাহার মুখের ওপর নিশ্চল চক্ষু স্থাপন করিয়া শুনিলেন। বৃত্তান্ত শেষ হইলে রাজা কিছুক্ষণ প্রীত মুখে নিজ কর্ণের মণিকুণ্ডল লইয়া নাড়াচাড়া করিলেন। তারপর বলিলেন, তোমার কাহিনী শুনে পরিতুষ্ট হইয়াছি। তোমার সৎসাহস আছে। বিপদের সম্মুখীন হয়ে তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হয় না। তুমি বিজয়নগরে বাস করতে চাও, ভালো কথা। কোনো কাজ করতে চাও? অর্জুন জোড়হস্তে বলিলে, মহারাজ, আমি ক্ষত্রিয়। আমাকে আপনার বিপুল বাহিনীর অন্তর্ভুক্ত করে নিন। রাজা বলিলেন, সৈন্যদলে যোগ দিতে চাও? ভালো ভালো।
কিন্তু বর্তমানে তুমি কলিঙ্গ সমাগত অতিথিদের অন্যতম। আপাতত বিজয়নগরের রাজ আতিথ্যে থেকে আহার বিহার করো, তারপর তোমার ব্যবস্থা হবে। এই স্বর্ণমুদ্রা নাও, তুমি রাজকুমারীর প্রাণ রক্ষা করেছ, তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি। অর্জুন বর্মা সভাগৃহ হইতে বাহির হইয়া অতিথি ভবনে ফিরিয়া আসিল। রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার হৃদয় আনন্দে করল। সে নিজ কক্ষে ফিরিয়া আবার শয্যায় শয়ন করিল। রাজদত্ত পানটি মুখে মিলাইয়া গিয়াছে, কেবল একটি অপূর্ব স্বাদ মুখে রহিয়া গিয়াছে। মন নিরুদ্বেগ। রাজা তাহাকে সৈন্যদলে গ্রহণ করিবেন, বিদেশে তাহার গ্রাসাচ্ছাদনের চিন্তা থাকিবে না। শুইয়া শুইয়া অর্জুনের দেহ মন মধুর জরিমায় আচ্ছন্ন হইয়া পড়িল। 2 দণ্ড পরে তন্দ্রা জরিমা কাটিলে সে শয্যায় উঠিয়া বসিয়া আলস্য ত্যাগ করিল। দেখিল পরিচারক কখন তাহার শয্যাপাশে এক প্রস্থ নতুন বস্ত্র ও উত্তরীয় রাখিয়া গিয়াছে। এদিকে দিনের তাপও অনেক কমিয়াছে। অপরাহ্ন সমাগত। অর্জুন নববস্ত্র পরিধান করিয়া রাজার উপহার স্বর্ণমুদ্রাটি উত্তরীয় প্রান্তে বাঁধিয়া উত্তরীয় স্কন্ধে নগর পরিভ্রমণে বাহির হইল। রাজপুরভূমির উত্তর অংশে রাজকীয় টঙ্কশালার পাশ দিয়া পানসুপারি রাস্তা আরম্ভ হইয়া সিধা পূর্ব দিকে গিয়াছে। এই পথ প্রস্থে 40 হস্ত, দৈর্ঘ্যে 12 শত হস্ত। ইহাই বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজপথ। পানসুপারি রাস্তা নাম হইলেও পানসুপারির দোকান এখানে অল্পই আছে। এই রাস্তার দুপাশ জুড়িয়া আছে সোনা, রূপা, হীরা, জহরতের দোকান, প্রধান রাজপুরুষদের অট্টালিকা, নগরবিলাসিনীদের রঙ্গভবন। ছোটখাটোর মধ্যে আছে মিঠাই, অঙ্গদি, ফুলের দোকান, শরবতের দোকান। অর্জুন বর্মা অলস পদে চলিয়াছিল। চলিতে চলিতে সে কয়েকটি বিষয় লক্ষ্য করিল। বিজয়নগরের অধিবাসীদের মধ্যে ঘোর কৃষ্ণবর্ণের মানুষ বড় কেউ নাই। সকলেরই গায়ের রং অরুণাভ গৌড় হইতে কচি কলাপাতার মতো কোমল হরিৎ পাণ্ডু। মেয়েরা সুগঠনা ও লাবণ্যবতী। এদেশে স্ত্রী পুরুষ কেহই পাদুকা পরিধান করে না। এমনকি রাজা যতক্ষণ রাজপুরীর মধ্যে থাকেন তিনিও পাদুকা ধারণ করেন না। গুলবর্গায় মুসলমানেরা চামড়ার সুর তোলা নাগরা পরিধান করে। দেখা দেখি উচ্চ শ্রেণীর হিন্দুরাও নাগরা পরে। এদেশে কেবল তুরানি তীরেন্দাজেরা স্থূল বৃষচর্মের ফৌজি জুতা পরে। এখানে মাথায় টুপি বা পাগড়ি পরার রেওয়াজ নাই। তুরানিরা ছাড়া সকলেই নগ্নশির। এখানে নারীদের পর্দা বা অবগুণ্ঠন নাই। তাহারা সহজ স্বচ্ছন্দতার সহিত পথে বাহির হয়। তাহাদের চোখের দৃষ্টি নম্র অথচ নিঃসংকোচ। তাহারা পরপুরুষ দেখিয়া ভয় পায় না। অর্জুনের বড় ভালো লাগিল। ফুলের মিশ্র সুগন্ধে আকৃষ্ট হইয়া অর্জুন এক ফুলের দোকানে উপস্থিত হইল। মালিনী একটি গৃহের সম্মুখভাগে প্রশস্ত বাতায়নের ন্যায় স্থানে বসিয়া ফুল বিক্রয় করিতেছে। গ্রীষ্মকালে রকমারি ফুলের অভাব। বিজয়নগর গোলাপ ফুলের জন্য বিখ্যাত। সেই গোলাপ ফুলের মরশুম শেষ হইয়াছে। তবু 2-4টা রক্তবর্ণ গোলাপ দক্ষিণে আছে। স্তূপীকৃত সোনার বরণ চাপা ফুল আছে। আর আছে জুথি, কাঞ্চন, অশোক। বাতায়নে তোরণ হইতে সারি সারি নবমল্লিকার মালা ঝুলিতেছে। মালিনী বসিয়া মাল্য রচনা করিতেছিল। অর্জুন বাতায়নের সামনে গিয়া দাঁড়াইতেই মালিনী চোখ তুলিয়া চাহিল। অর্জুন বলিল, মালা চাই। মালিনী একটু প্রগল্ভা। মুচকি হাসিয়া বলিল, কার জন্য মালা চাই?
নিজের জন্য না নাগরীর জন্য? অর্জুনও ফাঁসিল, বলিল, আমি বিদেশী, নাগরী কোথায় পাব? নিজের জন্য মালা। মালিনী ঘাড় কাত করিয়া অর্জুনকে দেখিল। বিজয়নগরে নাগরীর অভাব নাই। তোমার কোমরে টঙ্কা আছে তো? উত্তরিয়ার খুঁট হইতে সোনার টঙ্কা খুলিয়া অর্জুন দেখাইল। এই আছে। দেখিয়া মালিনীর চক্ষু একটু বিস্ফোরিত হইল। সে বলিল, তবে আর তোমার ভাবনা কি? ও দিয়ে সব কিনতে পারো। কি চাই বলো? অর্জুন বলিল, আপাতত একটা মালা হইলেই চলবে। মালিনী তখন দোদুল্যমাল মাল্যশ্রেণী হইতে একটি মালা লইয়া অর্জুনকে দেখাইল। যুথি ও অশোক ফুলের গ্রথিত মালা। মালিনী বলিল, একটা হলে চলবে? এর মূল্য 3 দম্ম। এর চেয়ে ভালো মালা আমার দোকানে নেই। অর্জুন বলল, ওতেই হবে। মালিনী দীর্ঘ মালাটির 2 প্রান্ত হাতে ধরিয়া বলিল, এসো, গলায় পরিয়ে কি। অর্জুন মালিনীর কাছে গিয়া গলা বাড়াইয়া গেল। মালিনী মালা গোল করিয়া তার গ্রীবার পিছনে বাঁধিয়া দিল। তারপর পিছনে সরিয়া গিয়া অর্জুনকে পরিদর্শনপূর্বক বলিল, বেশ দেখাচ্ছে। অপরিচিতা যুবতীর সহিত এরূপ লঘু হাস্যালাপ অর্জুনের জীবনে এই প্রথম। সে হাসি মুখে মালিনীকে স্বর্ণমুদ্রা দিল। মালিনী তাহার আসনের তলদেশ হইতে 1 মুঠি রূপা ও তামার মুদ্রা লইয়া হিসাব করিয়া অর্জুনকে ফেরত দিল। বলিল, গুনে নাও। অর্জুন মাথা নাড়িল। এদেশের মুদ্রামান সম্বন্ধে তাহার কোনোই ধারণা নাই। সে ক্ষুদ্র মুদ্রাগুলি চাদরের খুঁটে বাঁধিল। মালিনী মিষ্ট হাসিয়া বলিল, আবার এসো। অর্জুন পিছু ফিরিতেই একটি লোকের সঙ্গে তাহার মুখোমুখি হইয়া গেল। শীর্ণ আকৃতি, বৈশিষ্ট্যহীন মুখ, বোধহয় ফুল কিনতে আসিয়াছে। অর্জুন তাহাকে পাশ কাটাইয়া রাস্তায় উপনীত হইল এবং পূর্বমুখে চলিতে লাগিল। কিছুদূর অগ্রসর হইয়া অর্জুন দেখিল রাস্তার ধারে একদল লোক জমা হইয়াছে। তাহাদের মাঝখানে কিরাতবেশী একজন লোক। কিরাতের মাথায় কড়ির টুপি, বা হাতের মণিবন্ধে একটি উগ্র বাজ পাখি বসিয়া আছে। ডান হাতে খাঁচার মধ্যে একটি ধূম্রবর্ণ পারাবত। লোকটি সুর করিয়া বলিতেছে, আমার বাজ পাখি আমার পায়রাকে খুব ভালোবাসে। পায়রা বাজ পাখির বউ, কিন্তু বউয়ের স্বভাব ভালো নয়। সে মাঝে মাঝে ঘর ছেড়ে পালিয়ে যায়। বাজ পাখি তখন বউকে খুঁজতে বেরোয়। দেখবে? দেখো দেখো, মজার খেলা দেখো। ইতিমধ্যে আরো 2-4 জন দর্শক আসিয়া জুটিয়াছিল। কিরাত খাঁচা খুলিয়া পারাবতকে উড়াইয়া দিল। পারাবত ফটফট শব্দে আকাশে উড়িয়া পশ্চিম দিকে যাইতে লাগিল। তখন কিরাত বাজ পাখির পায়ের শিকল খুলিয়া তাহাকেও ছাড়িয়া দিল। বাজ পাখি আতস পাখির ন্যায় সিধা শূন্যে উঠিয়া গেল। রক্তচক্ষু ঘুরাইয়া দূরে পলায়মান পারাবতকে দেখিল, তারপর ঝটিকার বেগে তাহার অনুসরণ করিল। দর্শকেরা ঘাড় তুলিয়া এই আকাশযুদ্ধ দেখিতে লাগিল। পারাবত পালাইতেছে, কিন্তু বাজ পাখির গতিবেগ তাহার চতুর্গুণ। অচিরাৎ বাজ পাখি পারাবতের নিকট উপস্থিত হইল। পারাবত আঁকিয়া বাকিয়া নানাভাবে উড়িয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। বাজ পাখি তাহার উপর দিয়া উড়িতে উড়িতে 2 পা বাড়াইয়া তাহাকে নখে চাপিয়া ধরিল। তারপর অপেক্ষাকৃত মন্থর গতিতে নির্জীব পারাবতকে কিরাতের কাছে ফিরাইয়া আনিল। কিরাত উত্তেজিত কণ্ঠে বলিতে লাগিল, দেখলে দেখলে, আমার বাজ পাখি নষ্ট দুষ্ট বউকে কত ভালোবাসে। দেখো, বউয়ের গায়ে নখের আঁচড় পর্যন্ত লাগেনি। সকলে হাসিয়া উঠিল। অর্জুন খেলা দেখিয়া প্রীত হইয়াছিল। সে কিরাতের সামনে একটি তাম্র মুদ্র ফেলিয়া দিয়া পিছন ফিরিল। সেই সময় শীর্ণ লোকটার সঙ্গে আবার তাহার মুখোমুখি হইয়া গেল।
লোকটা অলক্ষিতে তাহার পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে। অর্জুন মনে মনে একটু বিস্মিত হইল। ফুলের দোকানে তাহার সহিত দেখা হইয়াছিল, আবার এখানে দেখা। লোকটা কি তাহার মতোই নিরুদ্দেশ ঘুরিয়া বেড়াইতেছে? অর্জুন আবার পূর্ব দিকে চলিল। তাহার ইচ্ছা কিল্লাঘাটে গিয়া দেখিয়া আসে বলরাম কর্মকার ভাঙ্গা বহিত্র লইয়া কি করিতেছে। কিন্তু এদিকে একদিন শেষ হইয়া আসিতেছে, কিল্লাঘাটে পৌঁছিতেই রাত্রি হইয়া যাইবে, তখন আর ফিরিবার উপায় থাকিবে না। আহা, যদি লাঠি দুটি থাকিত! যাহা হোক, কাল প্রভাতেই সে বলরামকে দেখিতে যাইবে। ক্রমে অর্জুন পানসুপানির রাস্তা পূর্ব সীমানায় আসিয়া পৌঁছিল। এখান হইতে সাধারণ লোকালয়ের আরম্ভ। গৃহগুলি উত্তম বটে, কিন্তু পানসুপারি রাস্তার মতো নয়। পথও অপেক্ষাকৃত অপ্রসর। দক্ষিণ দিক হইতে একটি পথ আসিয়া এইখানে তেমাথা রচনা করিয়াছে, তারপর কিল্লাঘাটের দিকে চলিয়া গিয়াছে। অর্জুন এই পথে কিছু দূর অগ্রসর হইল, কিন্তু সন্ধ্যা ঘনীভূত হইতেছে। সে আর বেশি দূর না গিয়া সেখান হইতেই ফিরিল। অন্ধকার হইবার পূর্বেই অতিথি ভবনে ফিরিতে হইবে। এইখানে তৃতীয়বার সেই শীর্ণ লোকটির সঙ্গে তাহার দেখা হইল। লোকটি অর্জুনের পশ্চাতে কিয়দ্দূরে আসিতেছিল। অর্জুন ফিরিতেই সেও ফিরিয়া আগে আগে চলিতে আরম্ভ করিল। অর্জুন আশ্চর্য হইয়া ভাবিল, কি ব্যাপার, এই লোকটিকেই বারবার দেখিতেছি কেন? তবে কি লোকটি আমারই পিছনে লাগিয়াছে? কিন্তু কেন? তেমাথার কাছাকাছি আসিয়া অর্জুন দেখিল, ইতিমধ্যে সেখানে প্রকাণ্ড একটা হাতিকে ঘিরিয়া ভিড় জমিয়াছে। হাতির কাঁধে মাহুত বসিয়া আছে। লোকটি ভিড়ের মধ্যে মিশিয়া গেল। অর্জুনও জনতার কিনারায় উপস্থিত হইয়াছে। এমন সময় ভিতর হইতে চরচর শব্দে কাড়া বাজিয়া উঠিল। তারপর পুরুষ কণ্ঠস্বর শোনা গেল, বিজয়নগরের শত্রুর গুপ্তচর ধরা পড়েছে, রাজা আদেশে তার প্রাণদণ্ড হবে। বিজয়নগরের শত্রুর গুপ্তচরের কি দুর্দশা হয় তোমরা প্রত্যক্ষ করো। অর্জুন গলা বাড়াইয়া দেখিল, চক্রবুচ্ছের মাঝখানে হাত পা বাঁধা একটা মানুষ চিত হইয়া পড়িয়া গো গো শব্দ করিতেছে। বাদ্যকর ঘোষক হাতির মাহুতকে ইশারা করিল, মাহুত হাতি চালাইল। হাতি আসিয়া ভূপতিত লোকটার বুকে পা চাপাইয়া দিল। অর্জুন আর সেখানে দাঁড়াইল না, দ্রুত পদে স্থান ত্যাগ করিল। এরূপ দৃশ্য গুলবর্গায় সে অনেক দেখিয়াছে। বিজয়নগর ও বহমনি রাজ্যের মধ্যে বর্তমানে শান্তি চলিতেছে বটে, কিন্তু উভয় পক্ষই শত্রুর সম্বন্ধে সংবাদ সংগ্রহে তৎপর। গুপ্তচর যখন ধরা পড়ে, তখন এই বিকট শাস্তিই তাহার প্রাপ্য। রাজপুরের কাছাকাছি আসিয়া অর্জুন একটু পিপাসা অনুভব করিল। পাশেই একটি পানশালা। সে দোকানের সম্মুখে উপস্থিত হইয়া পালিকাকে বলিল, শীতল তাক দাও, খাড় তক্র। সত্রপালিকাটি যুবতী। এখানে পানের দোকানে, ফুলের দোকানে, পানশালা ইত্যাদি ছোট ছোট দোকানে যুবতীরাই বেশাতি করে। এই যুবতীটি অর্জুনকে একটু ভালো করে দেখিল, তারপর মৃৎ পাত্রে লবণাক্ত কপিত্থ সুরভিত তক্র পান করিতে দিল। তক্র পান করিয়া অর্জুনের শরীর ও মন দুই স্নিগ্ধ হইল। সে নিঃশেষিত মৃৎপাত্র ফেলিয়া দিয়া যুবতীকে জিজ্ঞাসা করিল, মূল্য কত? যুবতী উজ্জ্বলকে লক্ষ্য করিতেছিল। বোধহয় তাহার দেশবাসে কিছু বিশেষত্ব দেখিয়া থাকিবে। সে বলিল, তুমি বিদেশী, আজ কি তুমি কলিঙ্গ রাজকন্যাদের সঙ্গে এসেছ? অর্জুন বলিল, হ্যাঁ। যুবতী মাথা নাড়িয়া বলিল, তাহলে দাম নেব না, তুমি আজ আমাদের অতিথি। অর্জুন কিছুক্ষণ চাহিয়া রহিল, তারপর স্মিত মুখে ধন্য বলিয়া বাহির হইল। আকাশে রাত্রির পক্ষ ছায়া পড়িয়াছে।
পথের দুপাশে ভবনগুলিতে সন্ধ্যাদীপ জ্বলিতে আরম্ভ করিয়াছে। চলিতে চলিতে অর্জুন চক্ষু তুলিয়া দেখিল দূরে পশ্চিম দিকে হেমকূট পর্বতের মাথায় অগ্নিস্তম্ভ জ্বলিয়া উঠিল। আরও কিছু দূরে গিয়া সে সহসা দাঁড়াইয়া পড়িল। তাহার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। এমন অনুভূতি সে পূর্বে কখনো পায় নাই। তাহার মনে হইল এতদিনে সে নিজ দেশ খুঁজিয়া পাইয়াছে। এই বিজয়নগরী তার দেশ, স্বর্গাদপি গরীয়সী মাতৃভূমি। অগ্নিশীর্ষ হেমকূটের পানে চাহিয়া তাহার চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিল। অর্জুন জানিত না যে মাতৃভূমি বলিয়া বিশেষ কোনো ভূখণ্ড নাই। মানুষের সহজাত সংস্কৃতির কেন্দ্র যেখানে, মাতৃভূমিও সেখানে। রাজপুরীতে বেলা শেষের প্রহর বাজিলে মহারাজ দেবরায় অপরাহ্নিক সভা ভঙ্গ করিয়া গাত্রোত্থান করিলেন। সভায় পাত্র অমাত্য সভাসদ ছাড়াও ইরান দেশের রাজদূত আব্দুর রাজ্জাক ছিলেন। আরও কয়েকটি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। কাজে কথা কিছু হইতেছিল না। সভায় কেবল রাজনীতি নয়, হাস্যপরিহাস গল্পগুজবও হয়। সকলকে রাজা অভিবাদন করিয়া বিদায় করিলেন। দ্বিতলের বিরাম মন্দিরে গিয়া রাজা প্রথমে কেতকী সুরভিত জলে স্নান করিলেন। তারপর আহারে বসিলেন। কিঙ্করীরা কক্ষে অসংখ্য ঘৃতদ্বীপ ও অগুরুবর্তী জ্বালাইয়া দিল। 2 হস্ত পরিমাণ চতুষ্কোণ একটি কাষ্ঠ পিঠিকা 3 জন কিঙ্করী ধরাধরি করিয়া মহারাজের পালঙ্কের পাশে রাখিল। অনুচ্চ পিঠিকার ওপর বৃহৎ সুবর্ণ থালি, থালির ওপরে অগণিত সোনার পাত্রে বিবিধ প্রকার অন্নব্যঞ্জন। মহারাজ আচমন করিয়া আহারে মন দিলেন। পিঙ্গলা ময়ূরপুচ্ছের পাখা দিয়া বাতাস করিতে লাগিল। কুঞ্চকী হেমবেত্র হস্তে দ্বারের কাছে দাঁড়াইয়া পরিদর্শন করতে লাগিল। আহার করিতে করিতে দেবরায় পিঙ্গলার দিকে চক্ষু তুলিলেন। কলিঙ্গ কুমারীদের খাওয়া হয়েছে? পিঙ্গলা বিজন করিতে করিতে বলিল, না আর্য, তারা অন্নরানীদের মতো মহারাজের আহার শেষ হইলে আহারে বসবেন। মহারাজ আর কিছু বলিলেন না। আহারান্তে একটি দাসী জলের ভৃঙ্গার হইতে মহারাজের হাতে জল ঢালিয়া দিল। মহারাজ হস্তমুখ প্রক্ষালন করিলেন। অতঃপর কঞ্চুকী ও দাসী কিঙ্করীরা রাজাকে প্রণাম করিয়া প্রস্থান করিল। কেবল পিঙ্গলা রহিল। পিঙ্গলার হাত হইতে পান লইয়া দেবরায় শয্যায় অর্ধশয়ন হইলেন। বলিলেন, পিঙ্গলে, তুমি দেবীদের সংবাদ পাঠিয়ে দাও, আমার নৈশাহার শেষ হয়েছে। আজ্ঞা মহারাজ। আর দেবী পদ্মালয়াকে জানিয়ে দিও যে আজ রাত্রে আমি তার অতিথি হব। পিঙ্গলা অস্ফুট কণ্ঠের স্বীকৃতি জানাইল। তারপর মহারাজকে পদস্পর্শ প্রণাম করিয়া রাত্রির মতো বিদায় হইল। রাজা কবে কোন রানীর মহলে রাত্রিবাস করিবেন তাহা অতিশয় গোপনীয় কথা। পূর্বাহ্নে কেহ জানিতে পারে না। শেষ মুহূর্তে রাজা অন্তরঙ্গকে জানাইয়া দিতেন। রাজাদের জীবন সর্বদাই বিপদসংকুল, বিশেষত রাত্রিকালে গুপ্ত ঘাতকের আশঙ্কা অধিক। তাই রাজা কোথায় রাত্রি যাপন করিবেন তাহা যথাসম্ভব গোপন রাখিতে হয়। রাজার মহল হইতে বাহির হইয়া পিঙ্গলা পাকশালা অতিক্রমপূর্বক কলিঙ্গ কুমারীদের মহলে উপস্থিত হইল। এই মহলে গম্বুজ শীর্ষ বৃহৎ একটি কক্ষ ঘিরিয়া অপেক্ষাকৃত ক্ষুদ্র কয়েকটি প্রকোষ্ঠ। একটি প্রকোষ্ঠে রাজকন্যাদের নৈশাহারের আয়োজন হয়েছে। কয়েকজন দাসী কাষ্ঠপিঠিকায় অন্নব্যঞ্জন সাজাইয়া অপেক্ষা করিতেছেন। রাজকুমারীরা বড় ঘরে আছেন। পিঙ্গলা সেখানে গিয়া যুক্ত করে বলিল, মহারাজের নৈশাহার সম্পন্ন হয়েছে,
এবার আপনারা বসুন। দুই রাজকন্যা ভোজন কক্ষে গমন করিলেন। কাষ্ঠপীঠিকার দুই পাশে রেশমের আসন পাতা। রাজকন্যারা তাহাতে বসিলেন। 4 জন পরিচারিকা তাহাদের পরিচর্যা করিতে লাগিল। পিঙ্গলা কিছুক্ষণ দাঁড়াইয়া দেখিল, তারপর, অনুমতি করুন, আমি অন্য রানীদের সংবাদ দিতে যাই। সংবাদ না পাওয়া পর্যন্ত তাহারা আহারে বসিবেন না। বিদ্যুৎমালা উদাস মুখে নীরব রহিলেন। মণিকঙ্কনা মৃদু হাসিয়া বলিল, এসো, এই দাসীরা আপনাদের সেবা করিবে। কাল প্রাতে আমি আবার আসব। পিঙ্গলা যুক্ত করে প্রণাম করিয়া চলিয়া গেল। দুই ভগিনী নীরবে আহার করতে বসিল। বিদ্যুৎমালা নামমাত্র আহার করিলেন। মণিকঙ্কনা প্রত্যেকটি ব্যঞ্জনের স্বাদ লইয়া খাইল। দুইজনের মনের গতি ভিন্নমুখী। বিদ্যুৎমালার মনে সুখ নাই। মহারাজ দেবরায়ের সুন্দর কাদ্যি এবং সদয় ব্যবহার দেখিয়া তাহার মন আরও বিকল হইয়া গিয়াছে। ভাগ্যবিধাতা যেন এক হাত দিয়া সব অন্য হাত হরণ করিয়া লইতেছে। মণিকঙ্কনার মনে কিন্তু বসন্তের বাতাস বহিতেছে। আশঙ্কার ঝড় বাদল অপগত হইয়া হৃদয়াকাশে পূর্ণিমার চাঁদ উঠিয়াছে। দাসীদের সম্মুখে কোনো কথা হইল না। আহার সমাপন করিয়া রাজকন্যারা শয়নকক্ষে গেলেন। কক্ষের দুই পাশে প্রকাণ্ড দুটি পালঙ্কের ওপর শয্যা, শয্যার ওপর জাতিপুষ্প বিকীর্ণ। মৃগমদ গন্ধে কক্ষ আমোদিত। কঙ্কনা দাসীদের বলিল, তোমরা যাও, আর তোমাদের প্রয়োজন হবে না। একটি দাসী বলিল, যে আজ্ঞা রাজকুমারী। দ্বারের বাইরে প্রতিহারিণীরা প্রহারায় রহিল। যদি প্রয়োজন হয় হাততালি দেবেন। দাসীরা প্রস্থান করিলে মণিকঙ্কনা বলিল, মালা, তুই কোন পালঙ্কে শুবি? বিদ্যুৎমালা বলিলেন, দুই পালঙ্কই সমান, যেটাতে হয় শুলেই হলো। আয়, দুজনে এক পালঙ্কে শুই। সেই ভালো, নৌকোতে একলা শোয়ার অভ্যাস ছেড়ে গেছে। দুজনে একসঙ্গে শয়ন করিলেন। মণিকঙ্কনা ভগিনীর পানে চাহিয়া বলিল, তোর কি এখানে কিছুই ভালো লাগছে না? অমন মনমরা হয়ে আছিস কেন? আসল কথা মণিকঙ্কনাকেও বলিবার নয়। বিদ্যুৎমালা বলিলেন, মামা আর মন্দোদরীর কথা মনে হচ্ছে। কি জানি তারা বেঁচে আছে কিনা। চিপিটক ও মন্দাদরীর কথা মণিকঙ্কনা ভুলে গিয়াছিল। হঠাৎ স্মরণ করিয়া দিতে সে থতমত খাইয়া চুপ করিল। তারপর ক্ষীণকণ্ঠে বলিল, সত্যি কি আর ডুবে গেছে? হয়তো বেঁচে আছে, কাল খবর পাওয়া যাবে। চিপিটক ও মন্দোদরী বাঁচিয়াছিলেন, কিন্তু রাজভৃত্যেরা অনেক খোঁজাখুঁজি করিয়াও তাহাদের পায় নাই, পাইবার কথাও নয়। ঝড়ের প্রারম্ভে নৌকা হইতে জলে নিক্ষিপ্ত হইয়া চিপিটক মন্দোদরীর পা চাপিয়া ধরিয়াছিলেন। তারপর ঝড়ের আস্ফালনে পৃথিবী লণ্ডভণ্ড হইয়া গেল, কিন্তু চিপিটক মন্দোদরীর পা ছাড়িলেন না। তিনি বুঝিয়াছিলেন মন্দোদরীর চরণ ছাড়া তার গতি নাই। মন্দোদরী ডুবিল না। চিপিটকের নাকে মুখে জল ঢুকিলেও তিনি ভাসিয়া রহিলেন। তারপর যুগান্ত কাটিয়া গেল। নিবিড় অন্ধকারে তাহারা কোথায় চলিয়াছেন কিছুই জ্ঞান নাই। ক্রমে ঝড়ের বেগ কমিতে লাগিল, বৃষ্টি থামিল, মেঘ কাটিয়া গেল। অবশেষে নদীর তরঙ্গভঙ্গ মন্দীভূত হইল। তুঙ্গভদ্রার স্রোত আবার স্বাভাবিক ধারায় বহিতে লাগিল, কিন্তু অন্ধকার দিগন্তব্যাপী। চিপিটক মন্দোদরীর চরণ ধারণ করিয়া ভাসিয়া চলিয়াছেন। একটা হাত অবশ হইলে অন্য হাত দিয়া পা ধরিতেছেন। মন্দোদরীর সারা শব্দ নাই, সে কেবল ভাসিয়া যাইতেছে। অনেকক্ষণ কাটিবার পর চিপিটকের একটু সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলে, মন্দোদরী, বেঁচে আছিস তো? মন্দোদরী এক ঢোক জল খাইয়া বলিল, আছি।
জয় দারুব্রহ্ম। আর কথা হইল না। কথা কইবার সামর্থ্য বেশি ছিল না। খড়কুটোর মতো তাহারা স্রোতে মুখে নিরুপায় ভাসিয়া চলিলে। কিন্তু তাহাদের এই ভাসিয়া চলার কাহিনী দীর্ঘ করিয়া লাভ নাই। রাত্রি যখন শেষ হইয়া আসিতেছে, তখন মন্দাদরীর দেহ মৃত্তিকা স্পর্শ করিল। সে হাঁচর পাচর করিয়া কাদা ঘাটিয়া শুষ্ক ডাঙায় উঠিল। চিপিটক তাহার পিছে পিছে উঠিলেন। কেহ চোখে কিছু দেখিল না, অনুভবে বুঝিল নুড়ি ছড়ানো স্থান। নদীর তীরও হইতে পারে, আবার নদী মধ্যস্থ দ্বীপও হইতে পারে। কিন্তু এসব কথা বিবেচনা করিবার শক্তি তাহাদের ছিল না। মাটি পাইয়াছে, ইহাই তাহাদের পক্ষে যথেষ্ট। তাহারা যেমন ছিল সেই অবস্থায় নুড়ি বিছানো মাটির ওপর শুইয়া অঘোরে ঘুমাইয়া পড়িল। প্রথমে ঘুম ভাঙিল মন্দোদরীর। সে চক্ষু মেলিয়া দেখিল প্রভাত হইয়াছে। একদল স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া খিলখিল হাসিতেছে। মন্দোদরীর সর্বাগ্নে সোনার গহনা, কিন্তু বস্ত্র নামমাত্র। ভাগ্যে পরিধেয় শাড়িটি কোমরে গ্রন্থি দিয়া বাঁধা ছিল, তাই সেটি অবশিষ্ট আছে। উত্তরীয় সবই তুঙ্গভদ্রা কাড়িয়া লইয়াছে। শাড়িটিও তাহার দেহে নাই, ছিন্ন পতাকার মতো মাটিতে লুটাইতেছে। মন্দোদরী কোনো মতে লজ্জা নিবারণ করিয়া উঠিয়া বসিল। বিহ্বল নেত্রে স্ত্রীলোকদের প্রাণে চাহিয়া বলিল, তোমরা কে গা? রমণীরা কলকণ্ঠে উত্তর দিল, কিন্তু মন্দোদরী কিছুই বুঝিল না। ইহাদের ভাষা গ্রাম্য। মন্দোদরী এদেশের নাগরিক ভাষাই বোঝে না, গ্রাম্য ভাষা বুঝিবে কি করিয়া? এদিকে চিপিটক মাতুলের অবস্থাও অনুরূপ। তিনিও প্রায় দিগম্বর, কেবল কোটি সংলগ্ন অন্তর্বাসটুকু আছে। জাগিয়া উঠিলেন। লাঠি হাতে একদল সন্ডামার্কা পুরুষ তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। তাহার ধারণা জন্মিল তিনি ডুবিয়া মরিয়াছেন। যমদূতেরা তাহাকে লইতে আসিয়াছে। তিনি ফোকারিয়া কাঁদিয়া উঠিলেন, আমি কিছু জানি না রে বাবা। যা হোক, অল্পকাল পরে তিনি নিজের ভুল বুঝিতে পারিলেন। গ্রামীণ পুরুষদের সঙ্গে কথাবার্তা হইল। মামা দক্ষিণ দেশের মানুষ, ইহাদের ভাষা কোনো ক্রমে বুঝিয়া লইলেন। নদী হইতে অনতি দূরের দক্ষিণে পাহাড় ঘেরা একটিমাত্র গ্রাম আছে। আজ প্রাতে গ্রামের কয়েকটি মেয়ে নদীতে জল ভরতে গিয়াছিল। তাহারা দেখিল উপকূলে দুইটি নরনারী মূর্তি পড়িয়া আছে। তাহারা ছুটে গিয়া গ্রামে খবর দিল। তখন গ্রাম হইতে অনেক লোক আসিয়া মূর্তি দুইটি ঘিরিয়া দাঁড়াইল। তাহাদের বুঝিতে বাকি রহিল না যে গতরাত্রির ঝঞ্ঝাবর্তে নদীতে পড়িয়া ইহারা ভাসিয়া আসিয়াছে। মামা কাতরস্বরে বলিলেন, এখন কি হবে? গ্রামের পুরুষেরা নিজেদের মধ্যে পরামর্শ করিল। তারপর দুইজনকে নিয়ে তারা পরম হৃষ্ট হইয়াছিল। তাহাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি চিপিটককে বলিল, চলো, আমাদের গ্রামে থাকবে। তাহারা মেয়ে পুরুষে দুইজনকে ধরাধরি করিয়া গ্রামে লইয়া গেল। নদীর প্রস্তরময় তট হইতে সংকীর্ণ প্রণালীর মতো পথ গিয়াছে। সেই পথে পাদক্রোশ চাইবার পর গ্রাম। হাজার হাজার বছর পূর্বে এই স্থানে বোধহয় একটি হ্রদ ছিল। ক্রমে হ্রদ শুকাইয়া পলিমাটির ওপর গাছপালা গজাইয়াছিল। তারপর মানুষ আসিয়া এই পাহাড় ঘেরা স্থানটিকে ঘিরিয়া বসিয়াছে। ফল ফলাইয়াছে, ফসল তুলিয়াছে। গরু ছাগল পুষিয়া শান্তিতে বাস করিতেছে। ইহারা অধিকাংশ কুটিরে বাস করে, কিন্তু এখনো অল্প সংখ্যক লোক প্রাচীন অভ্যাস ছাড়িতে পারে নাই। তাহারা এখনো গুহাবাসী। তাহারা গ্রামের মানুষগুলা অর্ধবর্ণ হইলেও অতিশয় অতিথি বৎসল। তাহারা অতিথিদের বৃক্ষছায়ায় বসাইয়া দুগ্ধ পিণ্ডকারী ক্ষীর খাইতে দিল, পাকা আম ও কদলি দিল। দুই বিভুক্ষ অতিথির পেট ভরিয়া খাইল।
আহারের পর গ্রামবাসীরা তাহাদের পান সুপারি খাইতে দিল। ইহারা জোয়ার বাজরার সঙ্গে পান সুপারিও চাষ করে। জঙ্গলে খদির বৃক্ষ আছে। নদীর তীর হইতে শামুক ঝিনুক কুড়াইয়া তাহা পুড়াইয়া ইহারা চুন তৈয়ার করে। পান পাইয়া মন্দোদরী ও চিপিটক আহ্লাদে আটখানা হইলেন। ইতিমধ্যে গ্রামের সমস্ত স্ত্রীলোক আসিয়া মন্দোদরীকে ঘিরিয়া ধরিয়াছিল। মন্দোদরীকে দেখিবার জন্য নয়, তাহার গহনা দেখিবার জন্য। মন্দোদরীর গলায় ছিল সোনার হাসুলি, হাতে অঙ্গদ ও কঙ্কন, কোমরে চন্দ্রহার, পায়ের আঙুলে রূপার চুটকি। গ্রামের মেয়েরা আগে কখনো এরূপ গহনা দেখে নাই। তাহারা কলকণ্ঠে নিজেদের মধ্যে কথা বলিতে লাগিল। মন্দোদরীর গা খাবলাইতে লাগিল। ওদিকে চিপিটক পান চিবাইতে চিবাইতে প্রবীণ মোড়লকে বলিলেন, তোমাদের আতিথ্যে সন্তুষ্ট হয়েছি, এখন বিজয়নগরে ফেরবার উপায় কি? মোড়ল মাথা নাড়িয়া বলিল, বিজয়নগরে যাবার রাস্তা নেই, চারিদিকে পাহাড়। সে কি, আমাকে যে বিজয়নগরে ফিরতেই হবে? তুমি কি বিজয়নগরের মানুষ? না, আমি কলিঙ্গ দেশের একজন অমাত্য, গুরুতর রাজকার্যে বিজয়নগরে যাচ্ছিলাম। আর নদীপথে বিজয়নগরে যাওয়া তো সম্ভব। সম্ভব, কিন্তু আমাদের নৌকা নেই। চিপিটকের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। তবে উপায়? আমরা যাব কি করে? মোড়ল হাসিয়া বলিল, যাবার দরকার কি, আমাদের গ্রামে থাকো। কি সর্বনাশ! এই পাহাড়ের মাঝখানে জঙ্গলিদের মধ্যে সারা জীবন কাটাইতে হইবে? তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর উচ্চতর গ্রামে আরোহণ করিল। না না না, আমরা নগরবাসী এই জঙ্গলে থাকতে পারবো না। পাহাড়ে জঙ্গলে বাঘ ভালুক আছে, ওরে বাবারে, আমাকে খেয়ে নেবে রে। মোড়ল সান্ত্বনা দিয়া বলিল, কোনো ভয় নেই, বাঘ ভালুক আমাদের গ্রামে আসে না। তবে মাঝে মধ্যে দু চারটে হনুমান আসে, তারা মানুষ খায় না। তোমরা নির্ভয়ে থাকো, আমরা তোমাদের থাকার ভালো ব্যবস্থা করব, তোমরা পরম সুখে থাকবে। চিপিটক বিক্ষুব্ধ স্বরে বললে, কোথায় মনের সুরে থাকবো? ওই কুটিরে? মোড়ল মাথা নাড়িয়া বলিল, কুটির একটিও খালি নেই, কিন্তু তোমরা যদি কুটিরে বাস করতে চাও, আমরা তোমাদের জন্য কুটির তৈরি করে দেব। আপাতত একটি সুন্দর গুহা আছে, তাতেই তোমরা থাকবে। চিপিটকের চক্ষু কপালে উঠিল। শেষে গুহা, এও ছিল অদৃষ্টে। অতি কষ্টে জিহ্বার জড়ত্ব দূর করিয়া চিপিটক বলিলেন, বণিকেরা আসে বলেছিলে, তারা কি আসবে না? মোড়ল বলিল, তারা দু চার দিন আগে এসেছিল, আবার 1 বছর পরে আসবে। চিপিটকের বাক রোধ হয়ে গেল। ওদিকে গায়ের মেয়েরা মন্দোদরীর সঙ্গে সদ্ভাব স্থাপন করিয়া ফেলিয়াছিল। ভাষা না বুঝিলেও ভাবের আদান প্রদান চলিতেছিল। এই গ্রামের মেয়েরা কাছা দিয়া কোটি হইতে হাঁটু পর্যন্ত কাপড় পরে, বক্ষ নিরাবরণ, তবু গহনার প্রতি তাদের যথেষ্ট আসক্তি। মন্দোদরীর গহনা দেখিয়া তাহারা স্বভাবতই অতিশয় আকৃষ্ট হইয়াছিল। তাহারা মন্দোদরীকে 2 হাতে ধরিয়া টানিয়া তুলিল, বলিল, চল, মোড়ল বলেছে তোমরা গুহায় থাকবে, তোমাকে গুহায় নিয়ে যাই। কি সুন্দর গুহা, তোমরা দুজনে মনের আনন্দে থাকবে। মোড়ল চিপিটককে বলিল, গুহা দেখবে এসো, এত ভালো গুহা আর এখানে নেই। পুরনো মোড়ল এই গুহায় থাকতো, 93 বছর বয়সে মারা গেছে।
তাই গুহাটা খালি হয়েছে। আমি এখন মোড়ল। ভেবেছিলাম আমি গিয়ে থাকব, কিন্তু আমার স্ত্রী পুত্র কন্যা অনেক, ও গুহায় আটবে না। তোমরা অতিথি এসেছ, তোমরাই থাকো। সকলে গুহার নিকটে উপস্থিত হইল। গ্রামের বাহিরে পর্বতচক্রের এক স্থানে একটি গুহা। গুহার প্রবেশদ্বার অতি সূক্ষ্ম, হামাগুড়ি দিয়া প্রবেশ করতে হয়। চিপিটকের পক্ষে প্রবেশ করা বিশেষ কষ্টকর নয়, কিন্তু মন্দাদরীকে টানা হ্যাঁচড়া করিয়া ঢুকিতে হয়। তবে গুহার অভ্যন্তর বেশ সুপরিসর। মন্দাদরীর গুহায় প্রবেশ করিতে কোনো আপত্তি দেখা গেল না। সে হামা দিয়া গুহায় প্রবেশ করিল। মোড়ল যখন চিপিটককে বলিল, তুমি কিছুক্ষণ গুহায় গিয়ে বিশ্রাম করো, গুহায় বুড়ো মোড়লের বিছানা আছে, তাহাতেই তোমাদের দুই স্বামী স্ত্রীর চলে যাবে। এতক্ষণে চিপিটকের হুঁশ হইল, ইহারা তাহাদের স্বামী স্ত্রী মনে করিয়াছেন। তিনি ক্রোধে ছিটকাইয়া উঠিয়া প্রতিবাদ করতে যাইতেছিলেন, হঠাৎ থামিয়া গেলেন। ইহারা বন্য বর্বর লোক। মন্দাদরী তাহার স্ত্রী নয় জানিতে পারিলে কি করিবে কিছুই বলা যায় না। হয়তো আবার টানিয়া লইয়া গিয়া নদীতে ফেলিয়া দেবে। ইহাদের ঘাটাইয়া কাজ নেই। আত্মগ্লানি গলাধকরণ করিয়া চিপিটক জানুর সাহায্যে গুহায় প্রবেশ করিলেন। পরদিন প্রভাতে বিজয়নগরের রাজপুরী জাগিয়া উঠিল। রাজা জাগিলেন, রানীরা জাগিলেন, পৌর পরিজন জাগিল। বিদ্যুৎমালা ও মণিকঙ্কনারও ঘুম ভাঙিল। সূর্যোদয় হইতে না হইতে পিঙ্গলা সভাগৃহে আসিয়া উপস্থিত হইল। সে রাত্রে রাজপুরীতেই থাকে, তাহার স্বতন্ত্র কোনো গৃহ নাই। শোনা যায় তাহার একটি গুপ্ত নাগর আছে। মাসের মধ্যে ২-৩ বার গভীর রাত্রে সে চুপি চুপি নাগরের কাছে যায়। সেখানে রাত কাটাইয়া উষাকালে রাজপুরীতে ফিরিয়া আসে। অন্যথা সে রাজপুরী ছাড়িয়া কোথাও যায় না। রাজপুরীতে তাহার অহরাত্রের কাজ। রাজকুমারীদের কাছে উপস্থিত হইয়া পিঙ্গলা বলিল, রাজগুরু কূর্মদেব সংবাদ পাঠিয়েছেন, তিনি এখনই আপনাদের আশীর্বাদ জানাইতে আসিবেন। রাজকুমারীরা প্রস্তুত হইয়া রহিলেন। ২ দণ্ড পরে গুরুদেব আসিলেন। রাজকুমারীরা তাহার চরণে প্রণতা হইলেন। পিঙ্গলা উপস্থিত ছিল, সে বিদ্যুৎমালার পরিচয় দিল। কূর্মদেব ভাবী রাজবধূদের স্বচক্ষে দেখিতে আসিয়াছিলেন। দেখিয়া তৃপ্ত হইলেন। মনে মনে বলিলেন, কন্যা সুলক্ষণা ও শুদ্ধ চরিত্রা, অন্য কন্যাটিও তাই। দুজনেই বিজয়নগরের রাজবধূ হইবার যোগ্য। তিনি বিদ্যুৎমালাকে বলিলেন, কন্যা, শাস্ত্রীয় কারণে বিবাহ ৩ মাস স্থগিত থাকবে। এই ৩ মাস তোমাকে একটি ব্রত পালন করতে হবে। প্রত্যহ প্রভাতে তুমি পম্পাবতীর মন্দিরে যাবে। পম্পাবতীর মন্দির বেশি দূর নয়, তুমি পদব্রজে যাবে। সেখানে পম্পা সরোবরে অবগাহন স্নান করবে। সরোবরের পদ্ম তুলে পম্পাবতীর পূজা করবে, তারপর ফিরে আসবে। ৩ মাস এইভাবে কাটাইবার পর বিবাহ হবে। বিদ্যুৎমালা মনে মনে স্বস্তির নিঃশ্বাস মোচন করিলেন। শিরে সংক্রান্তি আসিয়া পড়িয়াছিল, এখন অন্তত ৩ মাসের জন্য পরিত্রাণ। তিনি মস্তক অবনত করিয়া স্বীকৃতি জানাইলেন। পিঙ্গলা বলিল, গুরুদেব, কবে থেকে ব্রত আরম্ভ হবে? কূর্মদেব বলিলেন, আজ থেকেই আরম্ভ হোক, শুভস্য শীঘ্রং। রাজগুরু প্রস্থান করিলে পম্পাবতীর মন্দিরে যাইবার জন্য সাজ সাজ রব পড়িয়া গেল। পিঙ্গলা নিজে সঙ্গে যাইবে না, কিন্তু সে সমস্ত ব্যবস্থা করিল। পম্পাবতীর মন্দির রাজপুরীর বায়ুকোণে অনুমান পাদক্রোশ দূরে অবস্থিত। মন্দিরের কোণে তুঙ্গভদ্রা, দক্ষিণে বামে পম্পা সরোবর ও হেমকূট পর্বত। ত্রেতাযুগে এ পম্পা সরোবরে সীতা স্নান করিয়াছিলেন। রামলক্ষ্মণ তাহার তীরে পরম ধার্মিক বকতপক্ষী দেখিয়া হাস্য পরিহাস করিয়াছিলেন।
রাজকন্যারা সভাগৃহ হইতে মাত্র কিয়দ্দূর গিয়াছেন, পথের পাশেই অতিথি ভবন। একটি যুবক অতিথি ভবন হইতে বাহির হইয়া সম্মুখে যুবতী প্রবাহ দেখিয়া পথপার্শ্বে থামিয়া গেল। তারপর সে যুবতীদের মধ্যে রাজকন্যাদের দেখিতে পাইল। রাজকন্যারা যুবককে দেখিয়াছিলেন এবং চিনিতে পারিয়াছিলেন, অর্জুন বর্মা। সে সসম্ভ্রমে 2 কর যুক্ত করিল। রাজকন্যাদের গতি স্থগিত হইল না, কিন্তু মণিকঙ্কনা চকিত হর্ষে দশন প্রান্তে ঈষৎ উন্মোচিত করিল। বিদ্যুৎমালা হাসিলেন না, তার মুখখানি রক্ত সঞ্চারে উত্তপ্ত হইল মাত্র। কেহ জানিল না যে তাহার হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য দুরু দুরু করিয়া উঠিয়াছে। অর্জুন দাঁড়াইয়া রহিল। স্নানার্থীরা চলিয়া গেলেন। অর্জুন একটু ইতস্তত করিল। তাহার ইচ্ছা হইল রাজকুমারীর অনুসরণ করে। তিনি প্রতিহারিণীর পরিবৃতা হইয়া কোথায় চলিয়া যাইতেছেন দেখিয়া আসে, কিন্তু না, তাহা শোভন হইবে না। সে দৃঢ়পদে অন্য পথে চলিল। আজ সকালে সে বলরামকে দেখিতে যাইবে বলিয়া বাহির হইয়াছিল। পথে নামিয়াই রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ। তাহার মন ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত হইয়াছিল। এখন সে আবার মন সংযত করিয়া কিল্লাঘাটের দিকে অগ্রসর হইল। প্রভাতকালে নগরীর রূপ অন্য প্রকার, যেন সদ্য ঘুম ভাঙা আলস্য নিমিলিত রূপ। পানসুপারির রাস্তায় লোক চলাচল বেশি নাই। দোকানপাট ধীর মন্থর চালে খুলিতেছে। কিছু দূর চলিবার পর অর্জুন অকারণে একবার পিছু ফিরিল। সেই শীর্ণ লোকটা তাহার পিছনে আসিতেছে। নিজের মুখাবয়ব ঢাকা দিবার জন্যই বোধহয় মাথায় একটি পাগড়ি পরিয়াছে, কিন্তু তাহাতে তাহার স্বরূপ ঢাকা পড়ে নাই। অর্জুনের একটু বিরক্তি বোধ হইল। কি চায় লোকটি? তাহার একটা উদ্দেশ্য আছে সন্দেহ নাই, কিন্তু কি সেই উদ্দেশ্য? একবার অর্জুনের ইচ্ছা হইল ফিরিয়া গিয়া লোকটাকে ধরিয়া জিজ্ঞাসা করে, কি চাও তুমি? কিন্তু তাহাতে শান্তিভঙ্গের সম্ভাবনা আছে। অর্জুন এ দেশে নবাগত, কাহারও সহিত কলহ করতে চায় না। সে লোকটাকে মন হইতে ঝাড়িয়া ফেলিয়া অন্য কথা ভাবিতে ভাবিতে পথ চলিতে লাগিল। ভাবনার বিষয়বস্তুর অভাব ছিল না। পিতা গুলবর্গায় কি করিতেছেন? সত্যিই কি সুলতান তাহাকে ধরিয়া লইয়া গিয়াছে? পিতা কি অনশনে প্রাণত্যাগ করিয়াছেন? এই দেশটা তাহার ভালো লাগিয়াছে। এই দেশকে নিজের দেশ ভাবিয়া সে সুখী হইয়াছে। সে কি দেশের সেবা করতে পারিবে? রাজা কি তাহাকে সৈনিকের কার্য দিবেন? এই সকল চিন্তার ফাঁকে রাজকুমারীর বিদ্যুৎমালার স্নিগ্ধ গম্ভীর মুখখানি তার মানসপটে ফুটিয়া উঠিতে লাগিল। রাজকুমারীর মনে গর্ব অভিমান নাই। অর্জুনের ন্যায় সামান্য ব্যক্তির জীবন কথা শুনিতেও তাহার আগ্রহ। ঈশ্বর কৃপায় তিনি রাজেন্দ্রাণী হইয়া সুখে থাকুন। অর্জুন যখন কিল্লাঘাটে পৌঁছিল তখন দ্বিপ্রহরের বিলম্ব নাই। ঘাটে 2-3টি গোলাকৃতি খেয়াতরি ছিল। সে একটি ভাড়া লইয়া বানচাল বহিত্রগুলির দিকে চাহিল। বহিত্র যেমন ছিল তেমনি দাঁড়াইয়া আছে। প্রথমটির নিকটে গিয়া অর্জুন তাহার ভিতরে কোনো সাড়া শব্দ পাইল না। তখন সে দ্বিতীয়টির নিকটে গেল। এই বহিত্রটির খোলের ভেতর ঠুকঠাক শব্দ আসিতেছে। সে বহিত্রের গায়ে নৌকা ভিড়াইয়া উচ্চকণ্ঠে ডাকিল, বলরাম! ঠুকঠাক বন্ধ হইল। মুহূর্ত পরে খোলের ভিতর হইতে বলরাম কর্মকার পাটাতনে উঠিয়া আসিল। অর্জুনকে দেখিয়া একাল হাসিল। এসো এসো বন্ধু, এসো। রাজভোগ ছেড়ে পালিয়ে এলে যে? তোমাকে দেখতে এলাম। অর্জুন বহিত্রের গলুয়ে ডিঙা বাঁধিয়া পাটাতনে উঠিল। আমার লাঠি দুটো আছে তো? আছে, আমি যত্ন করে রেখেছি। চলো ছায়ায় যাই, এখানে বড় রৌদ্র।
দুইজনে চিপিটক মামার রই ঘরে গিয়া বসিল। মামার তৈজসপত্র পড়িয়া আছে, কেবল মামা নাই। দুইজনে কিছুক্ষণ ঝড়ের সন্ধ্যার সংবাদ বিনিময় করিল। শেষে অর্জুন বলিল, বহিত্র কি বেশি জখম হয়েছে? বলরাম বলিল, জখম বেশি হয়নি, যেটুকু হয়েছে তা সূত্রধরেরা মেরামত করতে পারবে। কিন্তু 3টি বহিত্রই চড়ায় আটকে গিয়েছে। যতদিন না বর্ষায় নদীর জল বাড়ছে ততদিন ওরা ভাসবে না। তোমার কাজ শেষ হয়েছে? আমার বেশি কাজ ছিল না, গোটা কয়েক লোহার কিলক তৈরি করে দিয়েছি, বাকি কাজ সূত্রধরেরা করবে। তাহলে তুমি আমার সঙ্গে বিজয়নগরে চলো না? বেশ, চলো, কিন্তু এখানে আহার তৈরি, খেয়ে নিয়ে বেরোনো যাবে। রান্না অবশ্য বেশি নয়, ভাত আর মাছের রাইঝোল। মাছ কোথায় পেলে? তুঙ্গভদ্রার মাছের অভাব, বড়শি দিয়ে ধরেছি। মাছের স্বাদ কিন্তু ভালো নয়, বাংলাদেশের মতো নয়, কাল খেয়েছিলাম। দুইজনে নৌকার খোলের মধ্যে গিয়া আহারে বসিল। খাইতে খাইতে কথা হইতে লাগিল। রাজাকে দেখেছ? কেমন রাজা? রাজা আমাকে ডেকেছিলেন, আমি তার কাছে গিয়েছিলাম। রাজার মতো রাজা, আমাকে তার সৈন্যদলে নেবেন বলেছেন। অর্জুন রাজদর্শনের আখ্যান বিস্তারিত করিয়া শুনিল। বলরাম বলিল, তাই নাকি? তোমার কপাল ভালো। আমিও রাজার শ্রীচরণ দর্শন করতে চাই। বিশেষ প্রয়োজন আছে, তুমি ভাই একটু চেষ্টা করে। নিশ্চয় করব, আমার যথাসাধ্য করব। আহারান্তে কিছুক্ষণ বিশ্রাম করিয়া দুই বন্ধু কাত্রোত্থান করিল। বলরাম একটি পাটের থলিতে কিছু লোহালক্কর লইয়া থলি কাঁধে ফেলিল। অর্জুন নিজের লাঠি দুটি হাতে লইল। গোল নৌকায় চড়িয়া তাহারা ঘাটে নামিল। অর্জুন দেখিল নির্জন ঘাটের এক কোণে শীর্ণকায় লোকটি বসিয়া আছে। মাথায় পাগড়ি থাকা সত্ত্বেও রৌদ্রতাপে তাহার অবস্থা করু। অর্জুন ও বলরাম পথ চলিতে আরম্ভ করিলে সেও পিছে চলিল। অর্জুন চলিতে চলিতে বলরামকে নিম্নস্বরে শীর্ণ লোকটির কথা বলিল। বলরাম একবার ঘাড় ফিরাইয়া 50 হস্ত দূরস্থ লোকটিকে দেখিল। তারপর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, রাজার গুপ্তচর হইতে পারে। অর্জুন আশ্চর্য হইয়া বলিল, রাজার গুপ্তচর? বলরাম বলিল, রাজারা কাউকে বিশ্বাস করেন না, বিশ্বাস করলে তাদের চলে না। তুমি নূতন লোক, গুলবর্গা থেকে এসেছ, তাই তোমার পিছনে গুপ্তচর লেগেছে। ভালো রাজা, বিচক্ষণ রাজা, কিন্তু তোমার মনে পাপ নেই, তোমার ভয় কিসের? অর্জুন অনেকক্ষণ হতবাক হইয়া রহিল। রাজনীতির সহিত তাহার পরিচয় নাই। যে মানুষ প্রসন্ন মুখে তাহার সহিত বাক্যালাপ করিয়া প্রীতির নিদর্শন স্বরূপ স্বর্ণমুদ্রা দান করে, সেই আবার তাহার পিছনে গুপ্তচর লাগাইতে পারে, ইহা যেন বিশ্বাস হয় না। কিন্তু বলরামের কথাই সত্য, রাজাদের সর্বদা সতর্ক থাকিতে হয়। পান সুপারির রাস্তা দেখিয়া বলরামের চক্ষু গোল হইল। দীর্ঘ পথ হাঁটিয়া তাহারা পিপাসার্ত হইয়াছিল। তক্রবতীর দোকানে গিয়া আকণ্ঠ শীতল তক্র পান করিল। আজ আর তক্রবতী যুবতী মূল্য লইতে অস্বীকার করিল না। সন্ধ্যার প্রাক্কালে দুজনে অতিথি ভবনে উপনীত হইল। বলরামের পরিচয় শুনিয়া পরিচারকরা তাকে অর্জুনের পাশে একটি প্রকোষ্ঠে থাকতে দিল।